আমরা আজকে শুনব চাঁদের পাহাড় পর্ব 6। দিন 15 পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিয়াকা হ্রদে ভাসল। হ্রদ পার হয়ে আলবার্ট ভিল বলে একটা ছোট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমার চড়ে 3 দিনের পথ সানকিনি যেতে হবে। সানকিনিতে নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বন জঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান, কতগুলো বর্ণসংকর পর্তুগিজ ও বেলজিয়ামের আড্ডা। স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বললে, হ্যালো, কোথায় যাবে? দেখছি নতুন লোক, আমায় চেনো না নিশ্চয়? আমার নাম আলবুকার্ক। শঙ্কর চেয়ে দেখলে আলভারেজ তখনও স্টেশনের মধ্যে। লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকর, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা, শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুণে নেওয়া যায়, এমন সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বললে, তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম। লোকটা বলল, তুমি দেখছি কালা আদমি, বোধহয় ইস্ট ইন্ডিজের। আমার সঙ্গে পোকার খেলবে, চলো। শঙ্কর ওর কথা শুনে চটেছিল, বললে, তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝলে লোকটা পোকার খেলবার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো দেখেও নি। নাইরোবিতে সে জানতো বদমাইশ জুয়ারিরা পোকার খেলার ছল করে নতুন লোকে সর্বনাশ করে, এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল। সে আরও কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বললে, কি নিগার, কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য জানিয়ে দি যে তোর মতো কালা আদমি আলবুকার্ক এই রিভলভারের গুলিতে কাদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে এই, শোন, কাবালোতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পুকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারের দ্বন্দ্ব যুদ্ধ করবে। শঙ্কর দেখলে এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একজন ফ্র্যাকশাট গুন্ডা, আর সে কি কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল, কিন্তু যুদ্ধ না করে যদি পোকারি খেলে তবে সর্বস্ব যাবে। হয়তো 1 মিনিট কালো শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে। লোকটা কোমরের চামড়ার হোল্ডস্টার দেখে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বললে, যুদ্ধ না পোকার? শঙ্করের মাথায় রক্ত উঠে গেল। ভিতুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে যাচ্ছে যুদ্ধ। এমন সময় পিছন থেকে ভয়ানক বাজখাই সুরে কে বললে, এই সামলাও, গুলিতে মাথা চাঁদে উঠল। দুইজনেই চমকে উঠে পিছনে চাইলে। আলভারেজ তার উইনচেস্টার রিপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিতলের নলের উল্টো দিকে ঘুরে গেল। আলভারেজ বললে, বালকের সঙ্গে রিভলভারের ডুয়েল? 3 পিস্তল ফেলে দিবি? 1, 2, 3। আলবুকার্কের শিথিল হাত থেকে পিস্তল মাটিতে পড়ে গেল। আলভারেজ বললে, বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করেছিলি না? শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে। আলবুকার্ক একটু বিস্মিত হলো। আলভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেনি। সে হেসে বললে, আচ্ছা মেট, কিছু মনে করো না, আমারই হার। দাও আমার পিস্তল, দাও ছোকরা, কোনো ভয় নাই, দাও, এসো, হাতে হাত দাও, তুমিও মেট। আলবুকার্ক রাগ পুষে রাখে না। এসো, কাছেই এসো, আমার কেবিন 1 গ্লাস বিয়ার খেয়ে যাও। আলভারেজ নিজের জাতের রক্ত চেনে। ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকার্কের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিলে। প্রাণ খোলা হাসি হেসে
কত গল্প করলে যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হলো। কিছুক্ষণ রাগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনই ধারা দিল খোলা হেসে খোশ গল্প করতে পারে, পৃথিবীতে এ ধরনের লোক বেশি নাই। পরদিন ওরা কাবালো থেকে স্টিমারের উঠল কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে যাবার জন্য। নদীর দুই তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই। সে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ। কিন্তু কঙ্গো নদী পেয়ে স্টিমার যত অগ্রসর হয়, দুধারে নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা, বনের ফুল, বন্য প্রকৃতি এখানে আত্মহারা লীলাময়ী, আপনার সৌন্দর্য ও নিবিড় প্রাচুর্যের আপনি মুগ্ধ। শঙ্করের মধ্যে যে সৌন্দর্য প্রিয় ভাবুক মনটি ছিল, হাজার হোক সে বাঙালি মাটির ছেলে, ডিওগো আলভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণান্বেষী প্রসপেক্টর নয়। এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কি স্বপ্নজাল রচনা করে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারা ভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বন্য জন্তুর ডাক কানে আসে। শঙ্করের চোখে ঘুম নেই। এই সৌন্দর্য স্বপ্ন বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও সে জেগে বসে থাকে। ওই চলচলে সপ্তর্ষি মণ্ডল আকাশের অনেক দূরে তার ছোট গ্রামের মাথায়ও আজ অমনি সপ্তর্ষি মণ্ডল উঠেছে। ওই রকম এক ফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও সেসব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে এসে পড়েছে। আরও কত দূরে তাকে যেতে হবে, কি এর পরিণতি কে জানে। দুদিন পরে বোট এসে শানকিনি পৌঁছলো। সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হলো। জঙ্গল এদিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড়। অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষশূন্য। কোনো কোনো পাহাড় ইউফোরবিয়া জাতীয় গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সূর্যাস্তের রং, জ্যোৎস্না রাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে। আলভারেজ বললে, এই ভেল্ট অঞ্চলে সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল। জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন জ্বাললে। শঙ্কর জল খুঁজতে বেরল। সঙ্গে আলভারেজের বন্দুকটা নিয়ে গেল, কিন্তু মাত্র 2টি টোটা। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকারী সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিলে। শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টায় বেশি হাঁটেনি। হঠাৎ চারধারে চেয়ে শঙ্কর কেমন একটা অস্বস্তি বোধ হলো, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে দূরে ছোট বড় পাহাড়, একই রকম দেখতে, সব দিক কোনো চিহ্ন নেই, সব একাকার। মিনিট 5-6 হাঁটবার পরই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে। তখন আলভারেজের কথা তার মনে পড়ল, কিন্তু তখনও সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্বটা বুঝতে পারলে না। হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে। একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, একবার মনে হয় ডাইনে। তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন? কোথায় সেই ছোট পাহাড়টা? 2 ঘন্টা হাঁটবার পর শঙ্করের খুব ভয় হলো। ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেসিয়ার এই জনমানব শূন্য সিংহ সংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে। অনাহারে এবং এই কনকনে শীতে, কিনা কম্বল এবং বিনা আগুনে। সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে, অর্থাৎ পথ হারানোর 24 ঘন্টা পরে,
উদ্ভ্রান্ত তৃষ্ণার মুর্মুষ্যু শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় 7 মাইল দূরে একটা ইউরফোরবিয়া গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো। আলভারেজ বললে, তুমি যে পথ হারিয়েছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরুপ্রান্তের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমার মতো অনেকেই রোডেসিয়ার ভেল্ডে এভাবে মারা গিয়েছে। এসব ভয়ানক জায়গা তুমি আর কখনো তাঁবু থেকে ওরকম বেরিও না, কারণ তুমি আনারি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই, ডাহা মরা পড়বে। শঙ্কর বললে, আলভারেজ, তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে, এ আমি ভুলব না। আলভারেজ বললে, ইয়াং ম্যান, ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতো এতদিনে। মাস 2 ধরে রোডেশিয়া ও এঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ফিল্ড অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বত শ্রেণী দেখা গেল। আলভারেজ ম্যাপ মিলিয়ে বললে, ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, রিক্টার্সভেল্ড পর্বত। এখনও এখান থেকে 24 মাইল হবে। আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এ অঞ্চলে অনেক বাওবাব গাছ আছে। শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ, ছায়া বিরল অথচ বিশাল। আঁকাবাঁকা সারা গায়ে যেন বড় বড় আঁচিল। কি আব বেরিয়েছে, যেন আরব্য উপন্যাসের একটা বেটে কুদর্শন কুব্জ দৈত্য। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাওবাব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধ্যাবেলায় দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে আলভারেজ বললে, এই যে দেখছো রেডোসিয়ার ভেল্ড অঞ্চল, এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। কিম্বারলি খনির নাম নিশ্চয় শুনেছ। আরও অনেক ছোট ছোট খনি আছে। এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে, এখনো পায়। কথা শেষ করেই বলে উঠল, ও কারা? শঙ্কর সামনে এসে ওর কথা শুনছিল। বললে, কোথায় কে? কিন্তু আলভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ। একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে। শঙ্করের চোখে পড়ল। আলভারেজ বললে, শঙ্কর, বন্দুক নিয়ে এসো, চট করে যাও টোটা ভরে। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখলে আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনো অন্ধকারের মধ্য দিয়ে আসছে। একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখলে আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায়। তাদের হাতে কিছু নেই। পরনে লেংটি, গলায় সিংহের লোম, মাথায় পালক, সুঘটিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেমন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি। আলভারেজ জুলু ভাষায় বললে, কে চাও তোমরা? ওদের মধ্যে কি কথাবার্তা চলল। তারপর ওরা সব মাটির উপর বসে পড়ল। আলভারেজ বললে, শঙ্কর, ওদের খেতে দাও। তারপর অনুচ্চস্বরে বললে, বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। টিনের খাবার খোলা হলো। সকলের সামনেই খাবার রাখলে শঙ্কর। আলভারেজও ওই সঙ্গে আবার খেতে বসল। যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময়ই তাদের নৈশ আহার শেষ করেছে। শঙ্কর বুঝলে আলভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশের রীতি অতিথির সাথে খেতে হয়। আলভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়া শেষ করে ওরা চলে গেল। যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে আলভারেজ বললে, ওরা মাটাবেল জাতির লোক, ভয়ানক দুর্দান্ত। ব্রিটিশ গভর্নমেন্ট সঙ্গে অনেকবার লড়েছে। শয়তানকেও ভয় করে না। ওরা সন্দেহ করেছে আমাদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে। আমরা এই জায়গাটাতে আছি, এটা ওদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না। ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে। চলো,
আমরা তাঁবু তুলে রওনা হই। শঙ্কর বললে, তবে তুমি বন্দুক আনতে বললে কেন? আলভারেজ হেসে বললে, দেখো, ভেবেছিলাম যদি ওরা খেয়েও না ভোলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। ওই দেখো রিভলভার পিছনে রেখে তবে খেতে বসেছিলাম, এ কটাকে সাবার করে দিতাম। আমার নাম আলভারেজ, আমিও এককালে শয়তানকে ভয় করতুম না, এখনও করি নে। ওদের হাতের মাছ মুছে পৌঁছবার আগেই আমরা পিস্তলের গুলির ওদের মাথার খুলিতে উড়িয়ে দিত। আরও 5-6 দিন পথ চলবার পরে একটা খুব বড় পর্বতের পদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যায়নের মধ্যে ওরা প্রবেশ করলে। স্থানটি যেমন নির্জন তেমনই বিশাল। সে বন দেখে শঙ্করের মনে হলো, একবার যদি সে এর মধ্যে পথ হারায়, সারা জীবন ঘুরলেও পার হয়ে আসবার সাধ্য তার হবে না। আলভারেজও তাকে সাবধান করে দিয়ে বললে, খুব হুঁশিয়ার শঙ্কর, বনে চলাফেরা যার অভ্যাস নেই সে পদে পদে এই সব বনে পথ হারাবে। অনেক লোকে বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে। মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরেছিলে, এর মধ্যেও ঠিক তেমনই পথ হারাতে পারো। কারণ এখানে সবাই একরকম, এক জায়গা থেকে আর এক জায়গাকে পৃথক করে চিনে নেবার কোনো চিহ্ন নেই। ভালো প্রীতমান না হলে পদে পদে বিপদে পড়তে হবে। বন্দুক না নিয়ে এক পা কোথাও যাবে না, এটিও যেন মনে থাকে। মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের প্রাক নয়। শঙ্করকে তা না বললেও চলত, কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তাই চেহারা দেখেই বুঝতে পেরেছে। সে জিজ্ঞাসা করলে, তোমার সেই হলদে হীরের খনি কত দূরে? এই তো রিক্টার্স বেল্ট পর্বতমালা, ম্যাপে যত দূর বোঝা যাচ্ছে। আলভারেজ হেসে বললে, তোমার ধারণা নেই বললাম যে। আসল রিক্টার্স বেল্টের এটা বাইরের থাক, এরকম আরও অনেক থাক আছে। সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে 70 মাইল ও পশ্চিম দিকে 100 মাইল থেকে 150 মাইল পর্যন্ত গেলেও এ বন পাহাড় শেষ হবে না। সর্বনিম্ন প্রস্থ 40 মাইল, সমস্ত জড়িয়ে 8-9 হাজার বর্গ মাইল সমস্ত রিক্টার্স বেল্ট পার্বত্য অঞ্চল ও অরণ্য। এই বিশাল অজানা অঞ্চলের কোনখানটাতে এসেছিলুম আজ 7-8 বছর আগে, ঠিক সেই জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা ইয়াং ম্যান? শঙ্কর বললে, এদিকে খাবার ফুরিয়েছে, শিকারের ব্যবস্থা দেখতে হয়, নইলে কাল থেকে বায়ু ভক্ষণ করা ছাড়া উপায় নেই। আলভারেজ বললে, কিছু ভেবো না, দেখছো না গাছে গাছে বেবুনের মেলা। কিছু না মেলে বেবুনের দাপানা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো আজ থেকে। আজ আর নয়, তাঁবু ফেলো, বিশ্রাম করা যাক। একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বাললে। শঙ্কর রান্না করলে। আহারাদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে। আলভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বললে, জানো শঙ্কর, আফ্রিকার এইসব অজানা অরণ্যে এখন কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞানশাস্ত্র রাখে না। খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। ওকাসিব বলে যে জানোয়ার, সে তো প্রথম দেখা গেল 1900 সালে। এক ধরনের বুনো শুয়োর আছে, তা সাধারণ বুনো শুয়োরের প্রায় 300 গুণ বড় আকারে। 1888 সালে মোজেস কাউলে পৃথিবী পর্যটক ও বড় শিকারী সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়াম কঙ্গোর লুয়ালুবু অরণ্যের মধ্যে। তিনি বহু কষ্টে একটা শিকার করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন। বিখ্যাত রোডেসিয়ান মনস্টারের নাম শুনেছ? শঙ্কর বললে, না, কি সেটা? শোনো তবে। রোডেসিয়ারের উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে। ও দেশের অসভ্য জলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে। ওরা বলে তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো তার শিং আছে, গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালটা দেহটা জলস্থির মতো, লেজটা কুমিরের মতো। বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও
খুব হিংস্র। জল ছাড়া কখনো ডাঙায় এ জানোয়ারকে দেখা যায়নি, তবে এইসব অসভ্য দেশি লোকের বিবরণ বিশ্বাস করা শক্ত। কিন্তু 1880 সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর রোডেশিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিল সোনার সন্ধানে। মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউজের এডিকিং ছিলেন। নিজে এমন একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণীতত্ত্ববিদও ছিলেন। ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ারের এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন। তিনিও বলেন, জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড়। কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি, কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে ক্যাভিরোল্ডোর হ্রদের সীমানায় জলাভূমিতে অছায়াভাবে তিনি জানোয়ারটিকে দেখেছিলেন। জানোয়ারটার ঘোড়ার চিহি ডাকের মতো ডাক শুনেই তার সঙ্গে জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বলল, সাহেব পালাও, সাহেব পালাও, ডিঙ্গোনেক, ডিঙ্গোনেক, ডিঙ্গোনেক। ওই জানোয়ারটার জুলু নাম। 2-3 বছরে একাধবার দেখা দেয় কি না দেয়, কিন্তু সেটা এতই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার। মিস্টার মার্টিন বলেন, তিনি তার 303 টোটা গোটা 2 উপরি ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে। অত দূর থেকে তাক হলো না। রাইফেলের আওয়াজে সেটা সম্ভবত জলে ডুব দিলে। শঙ্কর বললে, তুমি কি করে জানলে ওসব? মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি? না, অনেক দিন আগে বুলাওয়েও ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনেরই একটি ঘটনা বেরিয়েছিল। আমি তখন সবে এদেশে এসেছি। রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেরোতুম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে। কাগজখানা অনেক দিন আমার কাছে রেখেও দিয়েছিলুম। তারপর কোথায় হারিয়ে গেল। ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেশিয়ান মনস্টার। শঙ্কর বললে, তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখনি? প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। সেই অবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুল হতে পারে। কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল আলভারেজ, দুর্ধর্ষ নির্ভীক আলভারেজ, দুধে অভ্যর্থ লক্ষ্য আলভারেজ। ওর প্রশ্ন শুনে চমকে উঠল এবং সেটাই সকলের চেয়ে আশ্চর্য, যেন পরক্ষণে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে আলভারেজ যেন নিজের অজ্ঞাত সারি চারপাশের জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্যভরা দুরারোহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখলে কোনো কথা বললে না। যেন ওই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময় পুরাতন ঘটনা ওর স্মৃতিতে ভেসে উঠেছে, যে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয়। আলভারেজ ভয় পেয়েছে। অবাক, আলভারেজের ভয়! শঙ্কর ভাবতেও পারে না, কিন্তু সেই ভয়টা অলক্ষিত এসে শঙ্করের মনেও চেপে বসল। এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময়ী বনানী, এই বিরাট পর্বত প্রাচীর যেন এক বিরাট রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে। যে বীর, যে নির্ভীক এগিয়ে এসো সেই, কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সেই গহন রহস্যের সন্ধান। রিক্টার্সভেল্ড পর্বতমালা ভারতের দেবাত্মা, নাগাধীরাজ হিমালয় নয়, এদেশের মাসাই জুলু, মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর, বর্বর, নরমাংস স্বরূপ। সে কাউকে রেহাই দেবে না।